মাধবপুর নামে একটা ছোট্ট গ্রামে মদনের পরিবার থাকতো। সেই পরিবারে থাকতো মদনের স্ত্রী টুম্পা আর তার দুটো মেয়ে। বড় মেয়ে পূজা ছিল খুবই শান্ত স্বভাবের এবং সহজ সরল, আর অন্যদিকে ছোট মেয়ে মায়া ছিল, সে খুবই দুষ্টু আর খুবই ঝগড়ুটে, সবার সাথে খুব ঝগড়া করত। একদিন টুম্পা তার দিদির বাড়িতে গিয়েছিল, আর সে বাড়ি ফেরার পথে গ্রামের একটা মহিলার সাথে টুম্পার দেখা হয়ে যায়। আরে ও টুম্পাদি, কেমন আছো গো? আর কোথায় গিয়েছিলে বলো তো? আরে সরলাদি, আমি একটু আমার দিদির বাড়িতে গিয়েছিলাম গো। তা দিদির শরীরটা খারাপ, তাই একটু দেখে আসলাম। তা বলো, তুমি কেমন আছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো আছি। তবে দিদি, একটা কথা ছিল। তোমার তো দুটো মেয়ে ভালো শায়না হয়ে গেছে, তাদের তো বিয়েটা দিতেই হবে। তা আমার হাতে না দুটো ভালো ছেলে আছে, যদি বলো তো তাহলে দেখতে পারি। হ্যাঁ গো দিদি, মেয়েগুলো তো শায়না হয়ে গেছে, আর ওদের তো বিয়েও দিতে হবে। তা বলো দেখি, ছেলেরা কি করে আর তারা কেমন স্বভাবের? দেখো দিদি, কি বলি বলো তো তোমাকে, ছেলে দুটোর খুবই ভালো ভদ্র সভ্য, আর স্বভাব চরিত্রও খুব ভালো। তবে একটা অসুবিধা আছে, দুটো ছেলের মধ্যে একজন আছে ধনী আর একজন আছে গরিব, এটাই পার্থক্য। নতুবা ছেলে দুটো খুবই ভদ্র সভ্য, ওরকম ছেলে এখন আর পাওয়া যাবে না গো দিদি। দেখো সরলাদি, আমরা তো এমন দুটো ভদ্র সভ্য ছেলে চাই। এখনকার ছেলেরা মদ বিড়ি গাঁজা এইসব খেয়ে শুধু উল্টে পড়ে থাকে, এদের দ্বারাই আর সংসার হয় নাকি? তা দিদি, আমি কি একবার ছেলেগুলোর সাথে কথা বলে দেখব? তবে এটা আমি তোমাকে কথা দিতে পারি, ছেলেগুলো তো আমি চিনি, তাদের অনেক ছোটবেলা থেকে দেখছি, ওদের মতো ছেলে এই দুনিয়ায় একটা পাবে না গো। হ্যাঁ গো দিদি, আমরা তো আমাদের বাড়ির মেয়ের জন্য একটু ভদ্র সভ্য তো ছেলে চাই। এখন টাকা পয়সা নিয়ে বা কী হবে, যদি তার চরিত্রই ভালো না হয়? তাহলে একটা কাজ করি, আমি একবার গিয়ে আমার কর্তামশাইকে জিজ্ঞাসা করি, তারপর নয় তুমি একবার ছেলেদের সাথে কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে কিন্তু জানিও তুমি। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে এখন আমি বাড়ি যাই গো। জানি না আমার দুটো মেয়ে আবার কি করছে তা কে জানে। আসি গো। এইসব বলে টুম্পা সে বাড়িতে চলে যায়। তারপর টুম্পা বাড়িতে গিয়ে সে মদনের সাথে কথা বলতে থাকে। আরে শোনো না, বলছি যে আমার দুই মেয়েকে বাড়িতে দেখতে কেন পাচ্ছি না গো, তারা আবার কোথায় গেল? তোমাকে আর কি বলবো, তারা ঘরের কাজকর্ম রান্না বান্না সেরে ওই কবিতাদের বাড়িতেই গেছে। আচ্ছা শোনো না, বলছিলাম যে কি, আমাদের মেয়েগুলো তো ভালোই তো বিয়ের বয়স হয়ে গেছে, আর আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাদের গ্রামে সরলা দিদি আমাকে বলছিল যে ওনার হাতে নাকি দুটো ভালো ছেলে আছে। হ্যাঁ গিন্নি, মেয়ে দুটোকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু এখনকার ছেলেরা যা, কেমন ছেলে হবে না হবে তার তো কোনো ঠিক নেই। শোনো গো, সরলা দিদি বলছিল যে ছেলেগুলো নাকি ভদ্র সভ্য আর স্বভাব চরিত্র খুবই ভালো। তবে তফাৎ একটাই, যে একটা ছেলে ধনী আর একটা ছেলে গরিব, ওই চাষবাস করে তার সংসারটা চালায়, তাই এটাই শুধু পার্থক্য। তবে নাকি এমন ছেলে আর পাওয়া যায় না। দেখো গিন্নি, যে ছেলে সৎ হবে তেমন ছেলে দেখে বিয়ে দেওয়াই ভালো মেয়েদেরকে। তা তুমি যদি বলো তাহলে কিন্তু আমি একবার সরলা দিদির সাথে কথা বলবো, তাহলে বলবো যে ছেলেগুলোর সাথে যেন কথা বলে। ঠিক আছে গিন্নি, তুমি যেটা ভালো মনে করো তো সেটাই করো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর সেই ছেলে দুটোর সাথে দুই বোনের বিয়েও দিয়ে দেয়। তবে মায়ার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল তারা অনেক ধনী ছিল। তবে মায়ার দিদি পূজার যার সাথে বিয়ে হয়েছিল সে ছিল অনেক গরিব, আর তাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সে জমিতে কাজ করে তাতে তাদের সংসার চালাতো। আরে দিদি, উঠোন ঝাড় দিচ্ছ, উঠোন ঝাড় দিচ্ছ, তা ধুলোবালিগুলো আমার উঠোনে কেন আসছে? তোমার উঠানের দিকে রাখো না।
যেন একটাও ধুলোবালি আমার উঠোনে যেন আর না আসে। আরে মায়া বোন, আমি তোমার উঠানেতে কোনো ধুলোবালি ফেলিনি। আর আমি কি ইচ্ছা করে ফেলেছি বলো? আর তুমি তো দেখতে পাচ্ছ খুব জোরে জোরে হাওয়া হচ্ছে, আর ঝাড় দেওয়ার সময় সেই ধুলোবালি তোমার উঠানে গিয়ে উড়ে পড়েছে। সেখানে আমি কি করব বলো? তাহলে তুমি আমাকে কেন এমনভাবে শোনাচ্ছ? হ্যাঁ, এখানে তো তোমারই দোষ আছে। তোমার দোষ না থাকলে এটা কি করে হয় যে তুমি ঝাড় দিচ্ছ সেই ধুলোবালি আমার উঠানে আসছে? কেন আসবে বলো তো? যখন দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে, তাহলে ঝাড় দেওয়ার কি দরকার আছে? পরে তো ঝাড় দিলেই হবে। তবে একটা কথা কান খুলে শুনে নাও, যেন তোমার উঠানের কোনো জিনিসপত্র আমার এখানে না আসে। আরে, একটু সামান্য ধুলোবালি তোমার উঠানে পড়ে গেছে বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। এটা আমি কি করব বলো? যদি হাওয়া হয় এমনভাবে উড়ে যায়, সেটা কি আমার দোষ নাকি যে আমাকে এমনভাবে কথা শোনাচ্ছ? দেখো, এইসব নাটকের কথাবার্তা আমাকে শোনাবে না। আর তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর কথা বলেই যাচ্ছ। তুমি জানো না আমি কে? আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, যেন না আমার উঠানেতে আর কোনো ধুলোবালি ময়লা না দেখতে পাই। আর যদি এইবার দেখতে পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? তোমার অবস্থা খারাপ করে দেব। চত্বর সব। মায়া এমনভাবে সে পাশের বাড়ি একটা বউয়ের সাথে ঝগড়া করে সে ঘরের মধ্যে ঢুকে যায়। সামান্য একটু ধুলোবালি পড়েছে, তার জন্য এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। কি আর বলবো? আর এখানে বা আমার কি দোষ ছিল? যদি হাওয়া হয় তাহলে ধুলোবালি তো উড়েই যাবে। মায়া ছিল খুবই ঝগড়ুটে আর খুবই হিংসুটে। তার এই ঝগড়ার কারণে গ্রামের কেউ ওর সাথে কোনো কথাই বলতো না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর মায়ার দিদি পূজা সে মায়ের বাড়িতে আসে একদিন। আরে দিদি, আসো আসো আসো। তা বলো, কেমন আছো? অনেকদিন পর তো আমাদের বাড়িতে আসলে। হ্যাঁ রে বোন, আমি তো ভালো আছি। আর জানিস তো, এইবার না আমাদের জমিতে একটু ভালো ফসল হয়েছে। মনে হচ্ছে এবার ওগুলো বিক্রি করে একটু ভালো মুনাফা হবে। আরে দিদি, ওসব কথা ছাড়ো তো। এই দেখো, আমার স্বামী আমার জন্য কত ভালো ভালো দামি দামি শাড়ি কিনে নিয়ে এসেছে দেখো। আমার তো মনে হয় না যে তুমি এত ভালো ভালো দামি দামি শাড়ি কখনো পরেছো। আমার তো মনে হয় না যে জামাইবাবু তোমাকে কোনোদিন কিনে দিয়েছে। দেখো দেখো, কত দামি দামি শাড়ি। হ্যাঁ রে বোন, শাড়িগুলো তো খুবই সুন্দর লাগছে রে। জানো তো দিদি, আমার ভাগ্যটা না খুবই ভালো। আমার মনে হয় আমি আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছি, তাই এ জন্মে আমি একটা ভালো স্বামী পেয়েছি। আর এমন স্বামী পাওয়া ভাগ্যেরই ব্যাপার। জানো তো দিদি, আমার স্বামী না আমার জন্য সবসময় ভালো ভালো দামি দামি জিনিস কিনে নিয়ে আসে, আর আমাকে কত সোনার জিনিস বানিয়ে দিয়েছে। এই সব পেতে হলে ভাগ্যের দরকার হয়। আমার তো মনে হয় না যে জামাইবাবু তোমাকে এখনো পর্যন্ত কোনো দামি দামি জিনিস কিনে দিয়েছে। না রে বোন, তো জামাইবাবুর কাছে এত টাকা পয়সা নেই যে আমাকে এত ভালো ভালো জিনিসপত্র কিনে দেবে। তবে জানিস তো, ওনা সবসময় মাঠে ঘাটে কাজ করে, আর যা ওখান থেকে রোজগার হয় তাতেই তো আমাদের সংসারটা চলে। দেখো দিদি, তুমি যাই বলো তাই বলো, তবে জামাইবাবু তোমাকে কোনোদিন এইসব জিনিস কিনেও দিতে পারবে না। তেমন কিছু থাকলে তারপর তো কিনে দেবে। এত গরিব হলে আর কি কিনে দেবে বলো তো তোমাকে? মনে হয় না যে তুমি আর ভালো ভালো জিনিসের কোনোদিন মুখ দেখতে পাবে। কথায় কথায় মায়া তার দিদিকে ছোট করতে থাকতো, কারণ মায়ের স্বামীর অনেক টাকা পয়সা জায়গা জমি ছিল বলে তার অনেক অহংকার হয়ে গেছিল। তবে মায়ার এমন কথাবার্তা শুনে পূজার অনেক খারাপ লাগে। আচ্ছা শোন বোন, এখন আমি যাই রে, আবার অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে যে অনেক মেলা কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে যে আবার করতে হবে। পূজা সে কোনো রকম বাহানা দিয়ে ওখান থেকে সে বাড়িতে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন রাতে খুব জোরদার বৃষ্টি হয়। এই বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছিল মায়ার স্বামী, কারণ সে ফসল কাটতে পারেনি আগে থেকে, তাই তাদের অনেক লোকসান হয়ে গেছিল। আর অন্যদিকে পূজার স্বামী আগে থেকে সে ফসল কেটে বাড়িতে রেখে দিয়েছিল, তাই তাদের কোনো ক্ষতি হয়নি। জানো গিন্নি, আগের দিন আমি ফসলগুলো কেটে রেখেছি বলে আমাদের এত বড় ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি। আর সত্যি কথা বলতে কি, এটা তো হঠাৎ করেই বৃষ্টি আসলো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। একে তো আমাদের অভাবের সংসার চলছে, তার ওপর আমাদের জমিতে একটু ভালো ফসল হয়েছে। আর এই ফসলগুলো যদি বৃষ্টির জলে নষ্ট হয়ে যেত, তাহলে যে আমাদের আর দেখার হতো না। জানি না আমাদের যে ভাগ্যে কি থাকতো না থাকতো, তা ওপরওয়ালাই জানে।
তবে যেই ফসলগুলো আমি কেটে রেখেছি সেই ফসলগুলো কালকের বাজারে বিক্রি করলে ভালো দামে পাওয়া যাবে, জানো তো গিন্নি। আচ্ছা শোনো না, বলছিলাম যে তুমি তো সব ফসল ভালোভাবে কেটে নিয়েছো, আর এমন হঠাৎ করে বৃষ্টি হয়েছে, অনেক চাষির নিশ্চয়ই ক্ষতি হয়ে গেছে। তা বলো না, আমার বোনের স্বামী, তাদের কি ফসল টসল কাটা হয়েছিল না হয়নি এখনো? জানো তো গিন্নি, আমার মনে হচ্ছে ওরা কোনো ফসল কাটতে পারেনি, কারণ বৃষ্টিটা তো হঠাৎ করেই এসেছে। আর জানো তো অনেক চাষের ক্ষতি হয়ে গেছে। তবে এটা ঠিক, তোমার বোনেদের জমিতে অনেক ফসল হয়েছিল এবছর। আচ্ছা শোনো, চলো এবার শুয়ে পড়ো, আবার যে কালকে তোমাকে সকাল সকাল বাজারে যেতে হবে। পরের দিন সকালে মায়া পূজার বাড়িতে আসে। আরে বোন, তুই এসেছিস, খুব ভালো করেছিস রে। তা বোন বল, যে তোদের ফসল কাটা হয়েছে না হয়নি? পরশুদিন তো রাতে খুব বৃষ্টি হয়েছে, তা তোরা ফসল কাটতে পেরেছিলিস না পারিসনি বল তো? কেন দিদি, জেনে শুনে নাটক করছো নাকি, না কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? জানোই যখন আমরা ফসল কাটতে পারিনি, তার উপরে কেন আমাকে এরকমভাবে জিজ্ঞাসা করছো? না রে বোন, আমি সত্যি জানি না, তাই তো তোকে আমি জিজ্ঞাসা করছি। আর কালকে রাতে তোর জামাইবাবুকেও জিজ্ঞাসা করেছিলাম যে তোদের ফসল কাটা হয়েছে না হয়নি, কিন্তু সেও তো ভালোভাবে বলতে পারলো না। আর শোন না, জানিস তো আমাদের না সব ফসল তার আগের দিন কেটে নিয়েছিল, তাই জন্য আজকে তোর জামাইবাবু সেই ফসলগুলো ভালোই ভালোই বাজারে বিক্রি করতে গিয়েছে। তা না হলে আমাদের চেয়ে অনেক বড় ক্ষতি হয়ে যেত রে। তোমাদের সব ফসল বৃষ্টির আগে কেটে রেখেছিলে বলে তাই তো তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে। আর আমাদের এত বড় লোকসান হয়ে গেল, আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, তাতে তুমি অনেক মনে মনে খুশি পাচ্ছ, তাই না দিদি? আরে বোন, এইসব তুই কি বলছিস বলতো? তোর জন্য আমার অনেক খারাপ লাগছে যে তোদের ফসলগুলো কাটতে পারিসনি, তাতে আমার কেন আনন্দ হবে বলতো? হ্যাঁ হ্যাঁ দিদি, সেই সব আমার জানা আছে। ঠিক আছে, এখন আমি যাই, আমার বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, আসি। মায়া তার দিদিকে এমনভাবে কথা শুনিয়ে সে বাড়িতে চলে যায়। তারপর থেকে মায়া তার দিদিকে একদম পছন্দ করতো না, আর সে তার দিদির সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। এমনভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। একদিন মায়ের সাথে পূজার রাস্তায় দেখা হয়ে যায়। আরে মায়া বোন, তোর সাথে অনেকদিন পর দেখা হলো রে। তুই তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিস রে বোন। কেন রে, বল না, আমি কি করেছি বল যে তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিলি? আমি তো তোর নিজের দিদি হই। কেন দিদি, কথা বলা কেন বন্ধ করব? তবে আমি তো একটা কথা ভালোভাবেই বুঝতে পেরেছি যে তুমি আমার ভালো সহ্য করতে পারো না। আরে বোন, তুই তো আমার নিজেরই বোন, তাহলে আমি তোর ভালো কেন সহ্য করব না বলতো? আর এমন কি হয়েছে যে তুই এমনভাবে বলছিস আমি তোর ভালো সহ্য করতে পারছি না? দেখো দিদি, ওইসব আমি বলতে পারবো না, তবে তোমার সাথে আমি কথা বলতে চাই না। তুমি যাও, আমার রাস্তা থেকে সরো তো দেখি, আমার বাড়িতে যেতে হবে। আচ্ছা শোন বোন, আমি যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দে বোন। তুই আমার থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিস না। তুই কথা না বললে আমার যে খুব কষ্ট হয় রে। তুই তো আমার নিজেরই বোন, তাহলে তোকে আমি কেন এমনভাবে হিংসা করব বল? তোর আমি ভালো চাই রে বোন, ভালো চাই। পূজা বারবার মায়ের কাছে এমনভাবে বোঝানোর পর তারপর মায়া ওর সাথে ভালোভাবে কথা বলতে থাকে। এমনভাবে আরও কিছু মাস কেটে যায়, আর দুই বোন অন্তঃসত্ত্বা ছিল। দিদি, তুমি দেখে নিও, আমার ছেলে হবে। আর হ্যাঁ, তোমার মেয়েও হবে, আমি এটা বলছি, তুমি শুধু দেখে নিও দিদি। দেখ বোন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেটা তো ঈশ্বরের দান। ঈশ্বর যেটা দেবে সেটাই আমাদেরকে নিতে হবে। আর হ্যাঁ, আমার কাছে কোনো ভেদাভেদ নেই যে ছেলে হলে তাকে বেশি ভালোবাসবো, মেয়ে হলে তাকে কম ভালোবাসবো, সেরকমটা না। দুজনেই আমার কাছে সমান। ঠিক আছে দিদি, অত জ্ঞান দিতে হবে না। তবে ছেলে হলে ছেলেরা কিন্তু সব কিছু দেখে, বাবা মার বুড়ো বয়সের সাহারা হয়, বুঝেছো? তা মেয়েরা কিন্তু করতে পারে না, তারা শ্বশুর বাড়ি গিয়ে আরামসে থাকে। দেখ বোন, তুই যেমন চিন্তা ভাবনা নিয়ে আছিস তেমনই থাক, আমি তোকে বোঝাতে যাব না। তবে একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারবি। আর শোন, আমি তাহলে এখন যাই রে, আবার তোর জামাইবাবু বাড়িতে চলে আসবে, তাকে যে খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি কথা বললে তো কারো সহ্য হয় না, আর সত্যি কথা বলছি বলে সেইখানে তুমি তো যাওয়ার বাহানা দিচ্ছ। যাও যাও, কি আর বলবো, সত্যি কথা বললেই এখন তো কারো ভালোই লাগে না। তারপর ওখান থেকে পূজা চলে যায় বাড়িতে।
দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু মাস কেটে যায় আর দুই বোনের দুটো সন্তান হয়ে যায়। তবে পূজার সন্তান হয়েছিল ছেলে সন্তান, আর ওদিকে মায়ের সন্তান হয়েছিল সে কন্যা সন্তান জন্ম দিয়েছিল। মায়া যখন জানতে পারে যে তার দিদির ছেলে হয়েছে, তারপর সে সঙ্গে সঙ্গে তার দিদির বাড়িতে যায়। দিদি, আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে আমার কেন মেয়ে হয়েছে, কারণ তোমার খারাপ নজর আমার ওপর এসে পড়েছিল, সেই কারণে তো আমার ছেলে সন্তান হয়নি। আর তুমি তো চেয়েছিলে যাতে আমার কোনো ছেলে সন্তান না হয়, দেখো সেটাই হয়েছে। তোমার খারাপ নজরের জন্য আমার কোলে মেয়ে সন্তান এসেছে। আরে মায়া, এইসব তুই কি কথা বলছিস বলতো? আর তোর বলতে এইসব লজ্জা লাগে না? আমি তো তোর দিদি হই, আর আমি তোর ওপর কেন খারাপ নজর লাগাবো বল? দেখো দিদি, এখনকার বোনেদের মধ্যে কোনো ভালোবাসা নেই, আর তুমি আমার নাম মাত্র দিদি, তবে তুমি আমার কোনোদিন ভালো চাওনি। তবে আমি এটা চেয়েছিলাম যে আমার একটা ছেলে হোক, তাকে নিয়ে আমি খেলবো, ঘুরবো, কত মজা করব। দেখো সেই জিনিসটাই আমার হয়নি। দেখ বোন, কারো ছেলে হবে কিংবা মেয়ে হবে সেটা আমরা কেউ বলতে পারি না, এটা ভগবানের ইচ্ছা। ভগবান যাকে যেটা দেয় সেটাই নিতে হয়, এখানে আমরা কি করব বল? দেখো দিদি, তুমি অনেক বেশি জ্ঞান দাও, আর এত জ্ঞান শোনার জন্য আমার কাছে অত সময় নেই, ছোট্ট সব। মায়া তার দিদিকে উল্টোপাল্টা কথা শুনিয়ে সে বাড়িতে চলে যায়। জানো তো, আজ আমার বোন আমাদের কাছে এসে অনেক বাজে বাজে কথা শুনিয়ে দিয়ে চলে গেছে। ও বলছে যে আমার জন্য নাকি ওর কোনো ছেলে সন্তান হয়নি, আমি নাকি ওর ওপর কোনো খারাপ নজর দিয়েছি, সেই কারণে ওর ছেলে সন্তান হয়নি, মেয়েই হয়েছে। আরে গিন্নি, তুমি এত কষ্ট পেও না। তোমার বোন যে অনেক ছোট, তাই সে এইসব ব্যাপারে জানে না, তাই এইসব তোমাকে বলেছে। না গো, তুমি জানো না, ও এটাই সবসময় চায় যে ও যেটা চাইবে সেটাই হবে, কিন্তু ছেলে হবে কিংবা মেয়ে হবে এটা সম্পূর্ণ তো ঈশ্বরই জানে, তাহলে আমরা কি করে জানবো? ওর এইটুকু জ্ঞান নেই নাকি? দেখো গিন্নি, ও কিন্তু বয়সে বড় হয়েছে, কিন্তু অভিজ্ঞতায় এখনো সেই ছোট আছে, তাই এইসব ব্যাপারে ও জানে না। তুমি ওইসব নিয়ে আর আলোচনা করো না তো, ও অনেক ছোট আছে, আর তুমি কষ্ট পেও না গিন্নি। ওর কথায় আমি আর কি কষ্ট পাবো? ও যখন যেটা পারে আমাকে বলে দিয়ে চলে যায়, এতদিন ধরে আমি শুধু চুপচাপ মুখ বুজে শুনে নিচ্ছি। তা বলে এটা নয় যে ও যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে। পূজা তার বোনের কথায় খুব কষ্ট পেত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর পূজা আর মায়া একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখন সেখানে একটা বুড়িমার সাথে তাদের দেখা হয়ে যায়। আরে মা, আমার কাছে দুটো কলসি আছে, আর আমি ভগবানের কাছে একটা মানত করেছিলাম, আর সেই মানতটা যদি আমার পূর্ণ হয়ে যায় তাহলে আমি একসাথে দুটো বোনের এই দুটো কলসি দিতে চাই। তা তোমরা কি দুই বোন না কি মা? হ্যাঁ বুড়িমা, আমরা দুই বোন। তাহলে মা, একটা কাজ করো, এখানে দুটো কলসি আছে, এই দুটো কলসির মধ্যে তোমরা দুজন একটা একটা করে নিয়ে নাও। তবে কোনো কিছু না চিন্তা ভাবনা করে একটা একটা করে কলসি যে যার মতো নিয়ে নাও মা। আরে দিদি, এই সোনার কলসিটা আমি নিচ্ছি, আর মাটির কলসিটা তুমি নিয়ে নাও, বুঝেছো? আর এমনিতে এই সোনার কলসি রাখার মতো ক্ষমতা তোমার নেই, তার থেকে তুমি এই মাটির কলসি নেওয়ার মতো ক্ষমতা তোমার আছে। নাও, তুমি মাটির কলসিটা নাও দিদি। ঠিক আছে বোন, তুই যেটা চাস সেটাই হবে। তাহলে ওই সোনার কলসিটা তুই নে, আর আমি মাটির কলসিটা নেব। আর এমনিতে আমার একটা মাটির কলসির প্রয়োজন ছিল, তাহলে এই মাটির কলসিটা নিলেই আমার তাহলে খুব উপকার আসবে। দেখ মা, এই সোনার কলসির প্রতি কি তোর একটুও লোভ লালসা নেই? তবে এই সোনার কলসিটা যদি তুই নিস তাহলে কিন্তু তোর সব কিছু আশা পূর্ণ হবে, তুই অনেক ধনী হতে পারবি, টাকা পয়সা ধন দৌলত সব হবে তোর। না বুড়িমা, আমার কোনো কিছু জিনিসের কোনো লোভ লালসা নেই। ভগবান আমাকে যতটা দিয়েছে আমি ততটা নিয়ে সন্তুষ্ট আছি। আর এই মাটির কলসিটা আমার অনেক উপকার হবে, আমি এই মাটির কলসিটা নিতে চাই বুড়িমা। জানিস তো মা, আজকেকার দিনে এমন মানুষ খুব কম দেখা যায় রে মা। এরপর দুই বোন দুজনার দুটো কলসি নিয়ে তারা বাড়িতে চলে যায়।
মায়া যখন তার কলসি নিয়ে তার বাড়িতে আসে তখন দেখে সেই সোনার কলসির জায়গায় একটা মাটির কলসি পরিণত হয়ে যায়। সেটা দেখে মায়া খুব রেগে যায়। অন্যদিকে পূজা যখন কলসি নিয়ে এসে বাড়িতে যায় তখন সে দেখে তার মাটির কলসির জায়গায় সোনার কলসির পরিণত হয়ে যায়। তা দেখে পূজা অনেক অবাক হয়ে যায়। আর তখন সেখানে মায়া আসে। আরে বোন, দেখ দেখ, আমার মাটির কলসির জায়গায় সোনার কলসি হয়ে গেছে। এবার আমরা একটুখানি ভালোভাবে জীবনযাপন কাটাতে পারবো। আমার মনে হয় ওই বুড়ি সব ইচ্ছা করে করেছে। আমার সোনার কলসির জায়গায় মাটির কলসি হয়ে গেছে। ওই বুড়ি আমাদেরকে ঠকিয়েছে। কেন বোন, তুই তো নিজে থেকেই সোনার কলসিটা নিয়েছিস, তাহলে এখন কেন এমনভাবে বলছিস? তবে একটা কথা শোন বোন, ভগবান আমাদের যেটুকু দেয় সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর তুই তো লোভ লালসা করে সোনার কলসিটাই বেছে নিয়েছিস। তাহলে দেখ, এখন তুই তোর কর্মের ফল পেয়ে গেছিস। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই বলেছ। আমি ওই সোনার কলসিটা যখন নিয়েছিলাম তখন লোভ লালসা করেই আমি নিয়েছিলাম। আর তাই আজ দেখো আমি আমার কর্মের ফলটাও পেয়ে গেছি। আমি যে অনেক বড় ভুল করেছি দিদি, অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। দেখ বোন, তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই তো অনেক কিছু। আর আমি তো তখনই বলেছিলাম যে আমি বেশি লোভ করি না আর আমার কোনো কিছু জিনিসের প্রয়োজন নেই। তবে এই সোনার কলসিটা তুই নিয়ে যা বোন। না না দিদি, আমার এই সোনার কলসি আমার চাই না। আর এটা তোমার কলসি, এটাতে তোমার অধিকার আছে। আমার এটা চাই না দিদি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মায়া তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর থেকে তারা দুই বোন একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।